খবর ছড়িয়ে পড়ল, ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট সরকারের একজন বড় নেতা ধরা পড়েছেন। ব্যাস, মুহূর্তে জমে যাবে শত শত মানুষের ভিড়। কেউ জানতেও চাইবে না কি ঘটছে, কেন ঘটছে, প্রমাণ কি। কিন্তু সবার চোখে মুখে রাগ, উত্তেজনা, ক্ষোভ আর দ্রুত শাস্তি দেবার তাড়া। এরপর শুরু হয় লাঞ্ছনা, নতুবা গণপিটুনিত হত্যা। হ্যাঁ, এভাবেই শুরু হয় মব সহিংসতা, যেখানে হাজার হাজার মানুষ আইন, বিচার আর সত্য ভুলে হাতে তুলে নেয় শাস্তি দেবার দায়িত্ব। তাহলে চলুন আজ কথা বলা যাক মব নিয়ে। ধর্মের নামে অন্ধ উন্মাদনা ছাড়া একে আর কি বা বলা যায়। 5 সেপ্টেম্বর 2025 প্রচণ্ড ঘৃণা, আক্রোশ আর প্রতিহিংসা নিয়ে প্রকাশ্য দিবালকে শত শত মানুষের সামনে নুরুল হক ওরফে নুরাল পাগলা নামের এক ব্যক্তির লাশ কবর থেকে তুলে যারা পুড়িয়ে দিয়েছে, দরবারে হামলা করেছে, তারাও কিন্তু মানুষ। রাজবাড়ির গোয়ালন্দে এই ভয়ঙ্কর উগ্রতার ঘটনা ঘটে ধর্মীয় অবমাননার নামে তৌহিদি জনতার পরিচয়। এমন নয় যে মব সহিংসতার উদাহরণ এই ভূখণ্ডে নতুন কিছু। নানান গুজবে শত শত মানুষের উন্মত্ত হওয়ার নজির হাজার হাজার। সময়টা 2019 সাল। শুধু ছেলে ধরা গুজবে রাজধানীর একটি স্কুল প্রাঙ্গণে তসলিমা বেগম রেনু নামের এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়। রেনু তার নিজ বাচ্চাকে স্কুলে ভর্তি করাতে এসেছিলেন। মানুষ মারার এত বিপুল ভিড়ে সেদিন কারো মনে প্রশ্ন ওঠেনি কাকে মারছেন, কেন মারছেন, এমনকি কেউ নিরাপত্তা বাহিনীকে তলব করার কষ্টটুকুও করেননি। প্রশ্ন উঠতেই পারে, কেন এমন সহিংসতা, কারা পাতে মবের ফাঁদ, আর কেনই বা মানুষ পঙ্গপালের মতো ছুটে গুজবের পিছে। মবের আদ্যপান্ত গভীরে গিয়ে বোঝার আগে চলুন শুরুতেই জেনে নেই মবের আসল অর্থ কী। আক্ষরিক অর্থে মব মানে ভিড় বা জনতা। ইদানিং যেটাকে জনতার বিচার বলে চালিয়ে দেয়া হয়। তবে মবের আবিধানিক অর্থ হলো হামলার উদ্দেশ্যে উচ্ছৃঙ্খল জনতার সমবেত হওয়া। আর এর প্রচলন কিন্তু এখন নয়। চলুন দেখা যাক ইতিহাস কি বলে। প্রাচীন গ্রিসের কথায় ধরা যাক। সেখানে কিন্তু প্রাতিষ্ঠানিক আইনি কাঠামো ছিল। কিন্তু এথেন্সের নাগরিকরা যখন মনে করত রাষ্ট্রের ক্ষমতা দুর্বল বা অন্যায়ের পক্ষ নিচ্ছে, তখন তারা মবের অংশ হয়ে পড়তেন। এমনকি হুমকি মনে করা ব্যক্তিকে নির্বাসনে পাঠাতে তারা ভোট দিতেন। কখনো কখনো নাগরিকেরা স্বৈরাচার শাসককে উৎখাত করতে হত্যা পর্যন্ত করত। আর মধ্যযুগে ইউরোপে প্রায় সন্দেহভাজনকে দেয়া হতো ডাইনির তকমা। কোনো প্রকার আনুষ্ঠানিক বিচার ছাড়াই দেয়া হতো মৃত্যুদণ্ড। ধর্মীয় অনুভূতিতে আঘাত কিংবা অবমাননার নামে মব তৈরি করে শাস্তি দেওয়ার ঘটনাও কিন্তু নতুন কিছু নয়। দেখা গেছে ধর্মীয় উত্তেজনা খুব দ্রুত আর তীব্র আকারে ছড়িয়ে পড়ে। একই সাথে এসব ঘটনায় কর্তৃপক্ষ সহায়তা দেয়, নতুবা নীরব থাকে। এখন দেখার বিষয়, আধুনিক বিশ্বে মব ভায়োলেন্স কি বন্ধ হয়েছে? উত্তর হলো না, বরং সময়ের সাথে পাল্লা দিয়ে মব রহস্যাবৃত্ত হয়েছে। বলা যেতে পারে আরব বসন্ত কিংবা ক্যাপিটাল হিলে ট্রাম্পের সমর্থকদের আক্রমণের কথা, অথবা জার্মানিতে রাজনীতিবিদদের প্রতি জন আক্রোশ। নানান ন্যারেটিভের কারণে এই ঘটনাগুলো মব নাকি বিপ্লব শুরুতেই চিহ্নিত করা যায়নি। বাংলাদেশের ইতিহাসের দিকে তাকালে স্বাধীনতার পর থেকে 90-এর স্বৈরাচার পতন কিংবা 24-এর 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে হাসিনার পলায়ন, প্রতিটি ক্ষেত্রেই একটি লম্বা সময় ধরে নানান মব তৈরি হতে দেখা গেছে। হয়েছে বিপুল প্রাণহানি। স্বভাবতই প্রশ্ন তৈরি হতে পারে, কোনটি মব আর কোনটি অভ্যুত্থান, বিপ্লব? দ্য পিপল ইউনাইটেড শ্যাল নট বি ডিফিটেড। বিখ্যাত এই স্প্যানিশ গানের অর্থ ঐক্যবদ্ধ জনতা কখনোই পরাজিত হয় না বা পরাজিত করা যায় না। তবে শর্ত হলো জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। এখানে বুঝতে হবে উচ্ছৃঙ্খল জনতার এক হওয়া আর বৃহত্তর স্বার্থে জনতার ঐক্যবদ্ধ হওয়া এক নয়। উচ্ছৃঙ্খল জনতার মব আর ঐক্যবদ্ধ জনতার মাঝে একটা বড় সড় পার্থক্য আছে। বোঝা দরকার, দাবি আদায়ের জন্য জনতার ক্ষোভ প্রকাশ কিন্তু মব নয়। মব শুধুমাত্রই সহিংস সন্ত্রাস।
এবার জানা দরকার বাংলাদেশের গণমাধ্যম আর সোশ্যাল মিডিয়ায় মব কেমন। পোল্যান্ড ভিত্তিক সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্যাল প্ল্যাটফর্ম নেপোলিয়ান ক্যাটের রিপোর্ট বলছে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা 6.5 কোটি পেরিয়ে গেছে। এই সংখ্যা দেশের মোট জনসংখ্যার 36%। অস্বীকার করার উপায় নেই, গুজব ছড়ানোর এবং মব সংগঠিত করার জন্য সোশ্যাল মিডিয়া একটি বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। মোটা দাগে আমরা সেখানে 3 ধরনের মব তৈরি হতে দেখি: রাজনৈতিক বা পলিটিক্যাল মব, অরাজনৈতিক বা নন পলিটিক্যাল মব এবং ধর্মীয় মব। 2012 সালে কক্সবাজারের রামুতে বৌদ্ধদের ঘরবাড়ি ও বৌদ্ধ বিহারে হামলার ঘটনায় ফেসবুকে জড়িয়ে দেওয়া হয়েছিল এক বৌদ্ধ যুবকের নাম। সে ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক বিব্রতকর অবস্থায় পড়ে বাংলাদেশ। 2016 সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় অনুসরণ করা হয় একই ছক। এমনকি অভ্যুত্থানের পর 2024 নভেম্বরে এক ফেসবুকের স্ট্যাটাসকে কেন্দ্র করে শুধু মবের ভয়ে শিল্পকলা একাডেমিতে বন্ধ হয়ে যায় নাটক প্রদর্শনী। একাডেমির তৎকালীন মহাপরিচালক বলেছিলেন, নাট্যগোষ্ঠীর এক সদস্যের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তাদের নিতে হয়েছিল এমন সিদ্ধান্ত, কারণ এতে করে দর্শক আর অভিনেতাদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। দেশি বিদেশি যে সকল তথ্যপাত্য আমরা পাই তাতে দেখা যাচ্ছে ইদানিং মব সহিংসতা আশঙ্কাজনক হারে বেড়ে যাচ্ছে। আইন ও সালিশ কেন্দ্র যে তথ্য হাজির করছে তাতে দেখা যায় হাসিনার পতনের পর শুধুমাত্র 1 আগস্ট মাসে মবের শিকার হয়ে প্রাণ হারান 21 জন। 5 আগস্ট থেকে 8 আগস্ট এই সময়টিতে বাংলাদেশে কার্যত কোনো সরকারই ছিল না। ফলে সেই সময়টিতে মবের নামে কোথায় কি ঘটেছে তার অনেক তথ্যই ইতিহাস থেকে হয়তো হারিয়ে যাবে। কিন্তু তারপরেও আইন ও সালিশ কেন্দ্র গত 10 মাসের যে তথ্য আমরা দেখতে পাই, সেখানে মবের শিকার হয়ে প্রাণ হারাতে দেখা যায় 174 জনকে। রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রায় সকল বিভাগীয় শহরে মব সহিংসতায় ভারী মাত্রায় প্রাণহানির ঘটনা ঘটে। এসব মবে যেমন ছিল ধর্মীয় উন্মাদনা, তেমনি ছিল পলিটিক্যাল মোটিভেটেড বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ঘটনাও। ফলে ধানমন্ডি 32-এর বঙ্গবন্ধুর বাসভবন গুড়িয়ে দেয়া, রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর, রাজনৈতিক ট্যাগ দিয়ে গণপিটুনির ঘটনা ঘটছে নিয়মিত বিরতিতে। ঘটছে মাজারে হামলার ঘটনা, নামাজের জামাতে ঘটছে হত্যাকাণ্ড। তবে গত 1 বছরে মব সহিংসতায় সবচেয়ে বড় মাসুল গুনেছে বাংলাদেশের পুলিশ বাহিনী। অস্বীকার করার উপায় নেই, গত 16 বছরে রাষ্ট্রীয় থেকে দলীয় পুলিশে পরিণত হয়েছিল এই বাহিনীটি। জুলাই আন্দোলন দমনে বর্বরতার পরিচয় দিয়েছিল সংস্থাটি। কিন্তু বাস্তবতা হলো, যারা পুলিশ বাহিনীকে আপাদমস্তক আওয়ামী পুলিশ বানিয়েছিল তাদের 2-1 জন আইনের আওতায় আসলেও অধিকাংশই দেশ ছেড়ে পালিয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রেই মব সহিংসতায় প্রাণ দিয়েছেন মাঠ পর্যায়ের নিরীহ পুলিশ সদস্য। তবে সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেছে বাহিনীটির ভাবমূর্তি আর মনোবলে। অনেক পুলিশ সদস্যই এখন পরিচয় গোপন করছেন, নয়তো দায়িত্ব পালনে নীরব থাকছেন। ফলে মাথা চাড়া দিয়ে উঠছে নানান অপরাধ। আর ঘর পোড়ার মাঝে আলু পোড়া দিচ্ছে সুযোগ সন্ধানীরা। সুযোগ বুঝে খেলা হচ্ছে তুরুপে তাস, মানে ট্রাম্প কার্ড, রিলিজিয়াস মব। এটি অন্যতম স্পর্শকাতর বিষয়, যা খুব সহজেই ছড়িয়ে দেয়া যায়। মনে রাখা জরুরি, সব ধর্মেই বকধর্মী থাকেন। তারা পরকাল আর পুণ্যের লোভ দেখিয়ে ধর্মীয় মোড়কে সন্ত্রাসের ন্যায্যতা তৈরি করেন। 2021 সালে কুমিল্লার একটি পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার ঘটনাকে স্মরণ করা যাক। একজন ভবঘুরে মানুষ কেন গভীর রাতে মণ্ডপের নিরাপত্তার মাঝে কোরআন শরীফ রেখে আসবেন? কি তার উদ্দেশ্য? নেপথ্যেই বা কারা? এত সব প্রশ্নের উত্তর খোঁজার আগেই দেশের নানান জায়গায় ঘটে যায় ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িতে হামলার ঘটনা। এমন মবের শিকার শুধু সংখ্যালঘুদের ক্ষেত্রেই ঘটে তা কিন্তু নয়। 2020 সালের অক্টোবরে লালমনিরহাট জেলায় কোরআন শরীফ অবমাননার গুজব ছড়িয়ে শহীদুন্নবী জুয়েল নামের এক ব্যক্তিকে শুধু নৃশংসভাবেই হত্যা করা হয়নি, প্রকাশ্যে তার মরদেহ পুড়িয়ে দেবার ঘটনাও ঘটে। এই ঘটনায় বিবিসি বাংলার প্রতিবেদনে দেখা যায়, পা দিয়ে কোরআন শরীফ অবমাননা করা হয়েছে কিনা পুলিশের এই প্রশ্নের জবাবে মসজিদের খাদেম স্পষ্ট করেই বলেন, এমন কিছুই ঘটেনি।
তারপরেও স্থানীয় ইউনিয়ন মেম্বার আর পুলিশের উপস্থিতিতেও শেষ পর্যন্ত ঠেকানো যায়নি সেই বর্বর ঘটনা। তৎকালীন লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানার কথা আমলে নেবার মতো। তিনি বলেছিলেন ঘটনাটি সমাধান হয়ে গিয়েছিল অন্তত দুবার, কিন্তু তারপরেও সেখানে কারা এসে ঢুকে গেল, কারা এই কাজগুলো করলো, বিষয়টি কিভাবে এতদূর গড়ালো তারা বোঝার চেষ্টা করেছেন। সমস্যা হলো শত শত উচ্ছৃঙ্খল জনতার মাঝে তাদের বের করা সহজসাধ্য নয়। আর এমন মবের বড় বিপদ হলো নিরাপরাধ মানুষের মৃত্যু। সঙ্গত কারণেই প্রশ্ন ওঠে, বাংলাদেশে এত দ্রুত মব সংগঠিত হবার কারণ কি? বাংলাদেশের প্রেক্ষাপটে মব বুঝতে হলে এদেশের মানুষের মনস্তত্ত্ব বুঝতে হবে, যা ভীষণ জটিল। এখানে জীবনমান, বিচারহীনতা, সহনশীলতা, রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, দ্রব্যমূল্য বৈষম্য, ধর্মীয় উন্মাদনা, ব্যক্তিগত ও সামাজিক ক্ষোভ, সেবা খাতের নীরবতা, এমন জনসম্পৃক্ত নানান বিষয়ে অসন্তোষ দীর্ঘদিনের। ফলে মানুষ পেটাতে দেখলে সে তার বেসিক অসন্তোষের ধারণা থেকে ক্রোধ আর রাগ ঝাড়তে শুরু করে। মনোবিশ্লেষণের জনক সিগমুন্ড ফ্রয়েড তার গ্রুপ সাইকোলজি অ্যান্ড অ্যানালাইসিস অফ ইগো বইতে মবের মনস্তত্ত্ব ব্যাখ্যা করেছেন ঠিক এভাবে। মানুষ একা থাকলে তার ভেতরে এক ধরনের নৈতিক সংযম কাজ করে, কিন্তু দল বা ভিড়ে সে সংযম ভেঙে যায়। তখন তার মধ্যে থাকা আদিমতম প্রবৃত্তিগুলো বেরিয়ে আসে এবং সহিংসতার ঝুঁকি বাড়ায়। অর্থাৎ ভিড় মানুষকে নিজের নয়, দলের মানসিকতায় চালিত করে। ফলে সে এমন এমন কাজ করে বসে যেটা সে একা থাকলে করতে চাইলেও সেটা করার কল্পনা কখনোই করত না। এখন প্রশ্ন উঠতেই পারে, অন্তর্বর্তী সরকার তাহলে কি করছে? বলা যায় অন্তর্বর্তী সরকারের টনক কিছুটা নড়েছে, তবে সেটা অনেক পরে। গত 15 মার্চ সিপিবির কার্যালয় দখলের ডাক, 22 জুন রাতে রাজধানীর উত্তরায় একটি বাসাতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে হেনস্থা এবং সর্বশেষ জাতীয় পার্টির কার্যালয়ে সংঘর্ষের ঘটনায় সরকারের পক্ষ থেকে জোরালো অবস্থান ও বক্তব্য পাওয়া যায়। মব ভায়োলেন্সের বিরুদ্ধে প্রতিবাদ আসে রাজনৈতিক নেতাদের কণ্ঠেও। কিন্তু হাসিনার পতনের পর থেকেই তো মব কালচার চলছিল। স্কুল কলেজের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও কর্মকর্তাদেরও মব তৈরি করে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। আসামিকে আদালতে নেয়ার পথে করা হয়েছে হেনস্থা। কোথাও কোথাও হয়েছে পিটিয়ে হত্যাকাণ্ড। তখন এই ঘটনাগুলোতে অন্তর্বর্তী সরকার ছিল অনেকটাই নিশ্চুপ। তবে কি তারা চুপচাপ থেকেই নীরব সমর্থন জুগিয়েছেন? তাহলে এই মবের শেষ কোথায়? সমাজ ও মনোবিজ্ঞানের ভাষায় অঞ্চল ভেদে নানান রকম মব তৈরি হতে পারে। ইউরোপ আমেরিকাতে যেসব কারণে মব তৈরি হয়, এশিয়াতে সেটির কারণ ভিন্ন হবে। তবে প্রধান কিছু সমস্যা সব সমাজেই বিদ্যমান, যেমন রাজনৈতিক অস্থিতিশীলতা, বৈষম্য, গুজব, বেকারত্ব, সুস্থ বিনোদনের অভাব, সহনশীলতার অভাব। প্রশ্ন তুলতেই পারেন, এগুলো তাহলে দূর করবে কে? প্রধান দায়িত্ব ক্ষমতাসীনদের। এর পরের সমাধান আমাদের নিজের হাতে। আপনি কখনোই কাউকে শারীরিকভাবে আঘাত করতে পারেন না, কিংবা মারতে মারতে মেরে ফেলার অধিকার কখনোই রাখেন না। মনে রাখা জরুরি, একটি সভ্য সমাজের শৃঙ্খলা নষ্টের বড় হাতিয়ার হলো মব। আইন, যুক্তি, বুদ্ধি, সচেতনতা আর মানবিক নেতৃত্ব দিয়ে মব নিয়ন্ত্রণ করা না গেলে ভিড়ের হাতে আমাদের জীবন হবে সবচেয়ে সস্তা জিনিস। আজ তাহলে এ পর্যন্তই।